বন্ধুরা নমস্কার। যত্ন খুলুমখা ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাটা ঘটতে চলেছে আর কিছুদিনের মধ্যে। সেটা হলো শাসক দল এবার 12 লক্ষ সদস্য সংগ্রহ করবে। পত্রিকাতে যা দেখলাম, পত্রিকার কথা যদি মিথ্যে না হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের শাসক দল 12 লক্ষ মেম্বার করার টার্গেট নিয়েছে। এবার অসাধারণ একটা তথ্য এটা। 12 লক্ষ মেম্বার করা মানে ত্রিপুরা রাজ্যে এমন কোনো পরিবার থাকার কথা না যে পরিবারে কেউ না কেউ বিজেপির সদস্য হবেন না। ত্রিপুরা রাজ্যে এমন কোনো এলাকা থাকবে না, থাকার কথা না যে এলাকাতে বিজেপির কোনো বিশাল সংখ্যক কোনো কর্মী গোষ্ঠী বা সদস্য সংখ্যা থাকবে না। এবার যদি আমরা একটা হিসাব করি, তাহলে ত্রিপুরা রাজ্যে মোটামুটি 40 লক্ষের মতো মানুষ রয়েছে। আমরা যদি ধরে নিই সাধারণভাবে, সরকারি হিসাব বলছি না, সাধারণভাবে যে একটা পরিবারে গড়ে 5 জন সদস্য থাকে, তাহলে সেই হিসাবে 5 × 8 = 40, মানে 8 লক্ষ পরিবার রয়েছে। এটা কিন্তু আমি স্ট্যাটিস্টিক্সের কথা বলছি না, একটা সাধারণ কথা বলছি, এই কারণে এই কথাটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন না। মোটামুটি 8 লক্ষ পরিবার। তো 8 লক্ষ পরিবার, কিন্তু মেম্বার 12 লক্ষ। তার মানে এক পরিবারে একজন তো থাকবেই। 8 লক্ষ পরিবারে একজন করে তো থাকার অবশ্যই কথা। আরও 4 লক্ষ অতিরিক্ত মেম্বার থাকে প্রত্যেকটা পরিবারে। তার মানে এমন আরও 4 লক্ষ পরিবার থাকবে যেখানে 2 জনে, মানে একাধিক মেম্বার থাকার কথা। তাহলে সুদীপ বর্মনের বাড়িতেও এবারে বিজেপি সদস্য থাকার কথা। তাহলে মানিক সরকারের বাড়িতেও এবারে বিজেপি সদস্য থাকার কথা। গোপাল রায়ের বাড়িতে, বীরজিৎ সিনহার বাড়িতে, জিতেন্দ্র চৌধুরীর বাড়িতে, যারা যারা আছেন, তিপ্রা মথার যিনি চেয়ারম্যান আছেন ওনার বাড়িতে, তারপরে আইপিএফটির যিনি আছেন মহামান্য সভাপতি ওনার বাড়িতে, বা অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আমরা বাঙালি, এসসি সিআইটি মিলিয়ে সব আছে, তৃণমূল, কংগ্রেস, সমস্ত পলিটিক্যাল পার্টির নেতাদের বাড়িতেও একজন করে থাকার কথা, যদি সাধারণভাবে আমরা এইভাবে হিসাবটা করি আর কি। তাহলে এখন কথা হলো যে যদি 12 লক্ষ সদস্য একটা পলিটিক্যাল পার্টির হয়ে যায় ত্রিপুরা রাজ্যে, তাহলে আর কোনো পলিটিক্যাল পার্টি কি থাকবে ত্রিপুরা রাজ্যে? এরপরে কি আর সিপিএমের কোনো অস্তিত্ব থাকবে? কংগ্রেসের কি কোনো অস্তিত্ব থাকবে? তিপ্রা মথার অস্তিত্ব থাকবে? আইপিএফটির অস্তিত্ব থাকবে? তৃণমূল কংগ্রেস বলতে এমনিতেও তেমন কিছু নাই, যাও আছে অবশিষ্ট সেটাও কি থাকবে? ত্রিপুরা রাজ্যে কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড পর্যন্ত লাগানোর তো লোক থাকার কথা না। কারণ 40 লক্ষর মধ্যে যদি 12 লক্ষই রাজনৈতিক দলের সদস্য হয়ে যায়, সবাই তো হয় না, শিশুরা তো হয় না, 18 বছরের নিচের শিশুরা তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের সদস্য হবে না। এই সংখ্যাটা কত সেটাও মেলাতে হবে। আবার একেবারে বৃদ্ধ, অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন, এরকম অনেকে আছে যারা কোনো রাজনৈতিক দলের, অনেক এমন লোকও আছে যারা কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না। তাহলে এই সংখ্যাগুলো মিলিয়ে দেখলে পরে আপনার এ তো বিশাল সংখ্যা হয়ে যায়। তাহলে কেউই অন্য কোনো দলের সদস্য হওয়ার কথা না সাধারণভাবে। তার মানে এই কয়েকটা লোক সিপিএমের সাইনবোর্ড নিয়ে বসে থাকবে, কয়েকটা লোক কংগ্রেসের সাইনবোর্ড নিয়ে বসে থাকবে, কয়েকটা লোক তিপ্রা মথার সাইনবোর্ড নিয়ে বসে থাকবে, আর তাদের আশেপাশে কোনো কর্মী বলতে কেউ থাকবে না একেবারেই। এইরকমই একটা ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে ত্রিপুরা রাজ্যে, যেরকমটা দাবির কথা বলা হয়েছে, সেটা যদি সেই রকমভাবে বাস্তবায়িত হয়, তাহলে ডেফিনেটলি এটাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আনা উচিত। তাহলে গিনেস কমিটিকে এটা জানানো উচিত যে এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে। আপনারা আগে থেকেই প্রস্তুতি নিন, প্রস্তুতি নিয়ে ত্রিপুরাতে আসেন, আপনারা এসে এই ব্যাপারটাকে তুলে ধরেন, সারা পৃথিবীর কাছে তুলে ধরেন। আর যদি ওই পার ফ্যামিলির কথা বললাম, তাহলে 5 জনের যদি ফ্যামিলি হয়, তাহলে 12কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 7 লক্ষ জনতা হওয়ার কথা। এনিওয়ে, ওই জটিল হিসাবে না হয় নাই গেলাম, কিন্তু একটা বিরাট ঐতিহাসিক ঘটনার সম্ভাবনার কথা বলা হয়েছে। এখন এইভাবে যদি আমরা দেখি, তাহলে ত্রিপুরা রাজ্যে তো 97%-এর মতন পঞ্চায়েতে তো এবার শাসক দল বিজেপি বিজয়ী হয়েছে। তাহলে এটা প্রমাণিত হয়ে যায় যে জনপ্রিয়তা কোন জায়গায় থাকলে পরে 97%-এ বিজয়ী হওয়া যায়। তাহলে এইটা বিধানসভা নির্বাচনে কেন হলো না? বিধানসভা নির্বাচনে 90%+ আসনে, 97 না হয় বাদই দিলাম, আসনে কেন বিজয়ী হলো না? কেন হারতে হারতে কোনো মতো সরকারটা টিকে গেল?
আর একটু হলেই কিন্তু একেবারে ধপাস করে আপনার নিচে পাতালে ঢুকে যেত। তো এই রকমভাবে কোনো মতে সরকারটা টিকে কেন গেল? সরকারটা কেন তখনই সিপিএমকে একেবারে বর্জন মানে একদম ফিনিশ করে দিল না রাজনৈতিকভাবে? কংগ্রেসকে, তীব্রামথাকে, অন্যান্য দলগুলোকে একেবারে কেন ফিনিশ করতে পারলো না? কেন সব একদম বলে না কাইচ্ছা খেয়ে লাইছি, তো এইরকমভাবে সব নিয়ে নিল না কেন? পারলো না কেন? লোকসভাতে যদিও একটা ম্যাজিক দেখানো হয়েছে 70% প্লাস, এটা চারটিখানি কথা না, এটা ত্রিপুরার ইতিহাসে একটা রেকর্ড, এবং এটা ম্যাজিক, ম্যাজিক ফিগার, মানে ম্যাজিক থেকেও আরও বেশি কিছু বলা যদি যায় আর কি। আর কোনো শব্দের আমার ভান্ডার অনেক সীমিত বলে অনেক কথা আমি বলতে পারি না। আপনাদের কাছে হয়তো আরও বেশি শব্দ থাকবে, আরও বেশি মানে তথ্য থাকবে, সেগুলি দিয়ে আপনারা সমৃদ্ধ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে করে। যে শব্দগুলো আমার বলা উচিত ছিল কিন্তু আমার অজ্ঞানতার কারণে বলতে পারছি না, সেগুলো আপনারা সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এতে বোঝা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যে আর অন্য কোনো দল থাকার কোনো সম্ভাবনা নেই, বিধানসভাতে থাকার সম্ভাবনা নাই আর কি। কারণ 12 লক্ষ যে দলের মেম্বার থাকবে, 60টি আসনের মধ্যে 60টি আসনে সেই দল নিশ্চিতভাবে বিজয়ী হবে, এটা ধরেই নেওয়া যায়। তাহলে সেই অবস্থাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভা দখল করার একটা সম্ভাবনা তৈরি হবে। সেক্ষেত্রে তো বিধানসভা নির্বাচনের কোনো প্রয়োজনই আসবে না, কারণ তাদের তো কোনো সদস্যই থাকবে না। এই যে বিরোধী দলগুলো, এগুলির তো কোনো সদস্যই থাকবে না, এগুলি তো খালি হয়ে যাবে। শুধু পার্টি অফিসগুলি থাকবে, পার্টি অফিসে দরজা জানালা লাগানোর মতন লোকও তো থাকবে না। কোনো কোনো পার্টি সিপিএম ছাড়া বাকি অফিসে তো আবার ধূপধুনা দেওয়া হয়, কংগ্রেস ভবন টবনে তো ধূপধুনা দেওয়া হয়, সেই ধূপধুনা দেওয়ার লোকেরও তো অভাব হয়ে যাবে যতগুলো কংগ্রেস ভবন সারা ত্রিপুরাতে আছে। তো সুতরাং বিধানসভা নির্বাচনের রেজাল্ট আমরা অগ্রিম বলে দিতে পারি। আগামী নির্বাচনে বিজেপি 60 আউট অফ 60, 60-এ 60, বাস হয়ে গেল। এরপরের 5 বছর ত্রিপুরা রাজ্যের বিধানসভাতে কোনো বিরোধী দল থাকবে না, একদম আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে হয়ে যাবে। সবাই একদম মানে সারা পৃথিবীর সামনে এটা দেখাতে পারবে যে ত্রিপুরা রাজ্যের জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছে গেছে গত 6-6.5 বছরে, এবং মানুষের কাছে কত জনপ্রিয় হলে পরে একেবারে মাত্র 40 লক্ষের একটি রাজ্যে 12 লক্ষের মতন একটি রাজনৈতিক দলের সদস্য হয়ে গেছে। এ ধরনের অস্বাভাবিক অসাধারণ ঘটনা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এর আগে ভাবার মতো ধৃষ্টতা করেনি। করব বলা তো অনেক পরের কথা, ভাবনা প্রথমে তো ব্রেনের মধ্যে আনে, তো ভাবনাটা আনে, তো সে ভাবার মতন দুঃসাহস এর আগে পর্যন্ত করেনি। তো এই দুঃসাহস যারা করতে পেরেছেন তাদেরকে এক একজনকে ডেকে ডেকে নোবেল পুরস্কার দেওয়া নোবেল কমিটির এটা নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। আর যদি সম্ভব হয় তাদেরকে প্রত্যেককে যারা যারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে অস্কার পুরস্কারও যদি পাশাপাশি এক হাতে একটা নোবেল পুরস্কার, এক হাতে একটা অস্কার পুরস্কার, দুটো যদি দিয়ে দেওয়া হয় আমার মনে হয় এটা উপযুক্ত সম্মান হবে তাদের এই ভাবনার বিশালতার কারণে, ইউনিভার্সাল না কসমিক ভাবনার কারণে। আর এরপরে এই দুটো পুরস্কার দেওয়ার পরে ভারত সরকারের এটা নৈতিক কর্তব্য হয়ে যাবে যে তাদেরকে প্রত্যেককে ভারতরত্ন দিয়ে দেওয়ার। আর ত্রিপুরা সরকার যদি পারেন ত্রিপুরা শ্রী, ত্রিপুরা গৌরব, ত্রিপুরা অসাধারণ গৌরব, ত্রিপুরার অনন্ত গৌরব, এই রকম পুরস্কার যদি ঘোষণা করতে পারে সেগুলো দিতে পারে আগামী দিনে, প্রস্তাব আকারে রাখলাম আর কি, সেরকম যদি হয়ে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে রাজ্যের রাজনীতি কোন জায়গাতে আছে। এগুলি অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা তথ্য অনেক বড় কিছু বুঝতে সাহায্য করে আর কি। আর আমি যেটা বুঝতে পারলাম সেটা আপনাদেরকে বোঝালাম। আপনারা যারা যা বুঝলেন তা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর এটা মাথায় রাখবেন, এই ধরনের ব্যতিক্রমী আলোচনা পৃথিবীর আর কোনো চ্যানেলে পাবেন না, এটা এইখানেই পাবেন। তার কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন। নমস্কার। যতন খুলুম খা।